আজকের গল্পটা এক ধর্ষিতা মা এবং তার সন্তানের কাহিনী, তাদের উপরে হওয়া পাশবিকতার বদলার কাহিনী। এক গভীর রাতে সমাজের 7 জন প্রভাবশালী জানোয়ার মিলে এক মা এবং তার মেয়েকে একে অপরের চোখের সামনে গণধর্ষণ করে। এই নৃশংসতার জন্যে যখন তারা বিচার চাইতে যায়, তাদের মুখের ওপর থাপ্পড় মেরে জানিয়ে দেওয়া হয় যে এই সমাজে মেয়েরা হলো শুধুমাত্র পুরুষের যৌন চাহিদা মেটানোর যন্ত্র, সেটা হোক স্বামীর কাছে অথবা ধর্ষকদের কাছে। আর তারপরেই জ্বলে ওঠে ওই ধর্ষিতা মায়ের বদলার আগুন। হ্যালো গাইজ, দিস ইজ মীনাক্ষী। আজকে আমাদের নিবেদন হিন্দি ভাষায় তৈরি হওয়া এক অনবদ্য ক্রাইম থ্রিলার মুভি মাত্রা। শুরুতেই দেখানো হয় আমাদের গল্পের অন্যতম এক প্রধান চরিত্র টিয়া ও তার 2 বান্ধবীকে। আজ তাদের স্কুলে অ্যানুয়াল ডে ফাংশন। এই বিশেষ দিনে তারা রামায়ণের উপর একটা সুন্দর প্রেজেন্টেশন উপস্থাপনা করে। তাদের প্রেজেন্টেশনে প্রত্যেকেই প্রচণ্ড খুশি হয়, ফলে স্বাভাবিকভাবেই তাদেরকেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নেওয়া হয়। মেয়ের সফলতা দেখে টিয়ার মা বিদ্যাও প্রচণ্ড খুশি, শুধুমাত্র তার মা হিসেবে নয় বরং তাদের টিচার হিসেবেও, কারণ বিদ্যা সেই স্কুলেরই একজন টিচার। এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্যে মঞ্চে ডাকা হয় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তখন দেখা যায় সেই ফাংশনে মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্ব ও তার বন্ধুরাও এসেছে, এবং তারা বিভিন্ন মেয়েদের দেখে নিজেদের মধ্যে তাদেরকে নিয়ে কুমন্তব্য করতে থাকে। যাই হোক, ফাংশন শেষ হওয়ার পর বিদ্যা তার মেয়ে টিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ফাংশন শেষ হতে এমনিতেই রাত হয়ে গেছে, তার উপর রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। এই অবস্থাতে তারা বাড়ি ফিরবেই বা কীভাবে? তখন বিদ্যা ফোন করে তার বেস্ট ফ্রেন্ড ঋতুকে সাহায্যের জন্য। ঋতু পেশায় একজন আর্টিস্ট, সামনে এক্সিবিশন থাকায় সে প্রচণ্ড ব্যস্ত। বিদ্যা ঋতুকে জিজ্ঞেস করে যে তার বাড়ি ফেরার জন্য অন্য কোনো রাস্তা তার জানা আছে কিনা। ঋতু তাকে জিপিএস ইউজ করার পরামর্শ দেয়। এরপর জিপিএসে দেখানো পথ অনুসারে বিদ্যা একটা অন্ধকার নির্জন রাস্তাতে টার্ন নেয়। ঠিক তখন দেখা যায় বিদ্যার গাড়ির পিছনে একটা অজানা গাড়ি ক্রমাগত তাদের ফলো করে চলেছে, কিন্তু বিদ্যা এ ব্যাপারটাতে খুব একটা গুরুত্ব দেয়নি। সে জিপিএস অনুসারে আপন মনে গাড়ি চালায় এবং সেই সঙ্গে ফোনে তার বন্ধু ঋতুর সঙ্গে গল্প করতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎ পিছনের গাড়িটা এসে বিদ্যার গাড়িতে ধাক্কা মারে, যার ফলে ব্যালেন্স হারিয়ে বিদ্যারা অ্যাক্সিডেন্টের শিকার হয়। এই দুর্ঘটনার ফলে বিদ্যা ও তার মেয়ে টিয়া সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এরপর পিছনের গাড়িটা থেকে বেশ কিছু ছেলে বেরিয়ে আসে। না, তাদেরকে সাহায্য করার জন্য নয়, তাদের আরও বড় ক্ষতি করার জন্য। আর এই ছেলেগুলো আর কেউই নয় বরং মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্ব ও তার দলবল। এরপর তারা বিদ্যা আর টিয়াকে অচেতন রক্তাক্ত অবস্থাতেই নিয়ে চলে যায় তাদের অভিশপ্ত ফার্ম হাউসে। সেখানে তারা কত মেয়েরই না সর্বনাশ করেছে। বিদ্যা আর টিয়াও তাদের থেকে নিস্তার পায় না। ওই 7 জন জানোয়ার ঝাঁপিয়ে পড়ে বিদ্যা আর টিয়ার উপর এবং শুরু করে পাশবিক ও মর্মান্তিক অত্যাচার। ওই জানোয়ারগুলো একে একে প্রথমে বিদ্যার মান সম্মান হরণ করে, এরপর বিদ্যার চোখের সামনেই তার মেয়েরও সর্বনাশ করে। নিজের চোখের সামনে মেয়ের এরকম করুণ অবস্থা দেখে বিদ্যা জীবন্ত লাশে পরিণত হয়। এরপর ওই জানোয়ারগুলো বিদ্যা আর টিয়াকে মেরে তাদের গাড়ির পাশেই ফেলে দিয়ে আসে এবং ঘটনাটা এমনভাবে সাজায় যাতে পুরো ব্যাপারটা অ্যাক্সিডেন্ট বলে মনে হয়। এদিকে ঋতু ক্রমাগত বিদ্যাকে ফোন করতে থাকে। বিদ্যাকে ফোনে না পাওয়ায় সে বিদ্যার স্বামী রবিকে ফোন করে এবং তাকে দুর্ঘটনার ব্যাপারটা জানায়। কিন্তু রবি এই ব্যাপারটাতে বিন্দুমাত্র চিন্তিত ছিল না। সে ঋতুকে বলে, আরে ঋতু, হয়তো ওরা এখনও জ্যামে আটকে আছে, তাড়াতাড়ি ফিরে আসবে, তুমি চিন্তা করো না। অপরদিকে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে পুলিশ সেই ক্রাইম স্পটে পৌঁছে যায়। টিয়ার বিদ্যার রক্তাক্ত শরীর দেখে তারা ধরেই নেয় যে দুজনেই মৃত। পুলিশ তাদের লাশ দুটোকে পোস্টমর্টমের জন্য পাঠাতে যাবে, ঠিক তখনই বিদ্যা জেগে ওঠে। এরপর বিদ্যাকে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্যে। এদিকে পুলিশের ফোন পাওয়া মাত্রই রবি আর ঋতুও হসপিটালে পৌঁছে যায়, কিন্তু তখনও তারা জানতো না যে বিদ্যা আর টিয়ার সাথে ঠিক কী হয়েছে। তারা পুলিশের কাছে এখানে ডেকে পাঠানোর কারণ জিজ্ঞাসা করে,
তখন পুলিশ জানায় যে বিদ্যা এবং টিয়া দুজনকেই গণধর্ষণ করা হয়েছে, আর এই পাশবিক অত্যাচারের ফলে টিয়া ওখানেই মারা গেছে। তবে সৌভাগ্যবশত বিদ্যা এখনও বেঁচে আছে, মৃত্যুর সাথে লড়াই চালাচ্ছে। পরের দিন সকালে দেখা যায় যে অপূর্ব তার বন্ধুরা বেশ আনন্দে মদ্যপান করছে। আগের দিন রাতে ওই রকম একটা পাশবিক ও জঘন্য কাজ করার পরেও তাদের চোখে মুখে বিন্দুমাত্র অনুশোচনার ছাপ ছিল না, বরং তারা সেই ঘটনা সম্বন্ধে হাসি ঠাট্টা করতে থাকে। কিন্তু কথায় আছে না, শয়তানের 7 ঘা আর ভগবানের 1 ঘা, অর্থাৎ দেরিতে হলেও মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে। ঠিক তখন টিভির নিউজ থেকে তারা জানতে পারে যে আগের দিনের ধর্ষণের খবরটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাছাড়া ওই দুজনের মধ্যে একজন বেঁচেও রয়েছে। এর ফলে অপূর্বর বন্ধুরা রীতিমতো ভয় পেতে থাকে, এটা ভেবে যে যদি ওই মহিলা পুলিশের কাছে সব কিছু বলে দেয় তাহলে তাদের মান সম্মান তো যাবেই, তার উপর তাদেরকে জেলে পৌঁছতে হবে। বন্ধুদের এরকম দুশ্চিন্তা এবং চেঁচামেচি শুনে অপূর্ব রীতিমতো বিরক্ত হয়ে পড়ে এবং অত্যন্ত দম্ভের সাথে তাদের বলে, জানিস আমার বাবাকে? এই রাজ্যের চিফ মিনিস্টার, যা হবে দেখে নেব। ওদিকে রবি পুরো ঘটনার জন্য তার স্ত্রী বিদ্যাকেই দায়ী করতে থাকে, কারণ সে যদি ওই টার্নটা না নিত তাহলে তার মেয়েকে ধর্ষিত হতে হতো না, বরং সে বেঁচে থাকতো, সুস্থ থাকতো। তখন ঋতু রবির এইসব কথায় বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় বিদ্যা এসব কিছু ইচ্ছে করে করেছে? একজন মা কি কখনো চায় তার মেয়ের সাথে এরকমটা হোক? কোথায় এখন তুমি তোমার স্ত্রীর পাশে থাকবে, তাকে মেন্টাল সাপোর্ট দেবে, তা না করে তুমি এখানে বসে তোমার স্ত্রীর গায়ে কালি ছেটাচ্ছ? যাই হোক, এই ব্যাপারটা নিয়ে রবি আর ঋতু তর্ক বিতর্ক চলতে থাকে। কিছুক্ষণ বাদে একজন নার্স এসে তাদেরকে খবর দেয় যে টিয়ার পোস্টমর্টেম কমপ্লিট হয়ে গেছে। এবার তারা টিয়ার মৃতদেহটা বাড়িতে নিয়ে যেতে পারে। এছাড়া সেই নার্স জানায় যে বিদ্যার মতো টিয়াকেও 7 জন মিলে গণধর্ষণ করেছে। এটা শোনার পর স্বাভাবিকভাবেই রবি আর ঋতু কান্নায় ভেঙে পড়ে। পরের দিন রবি প্রচলিত রীতি অনুযায়ী তার মেয়ের অন্তিম সংস্কার করে। ঠিক তখন ঋতু রবিকে ফোন করে এবং রেগে রেগে বলে, আর একটা দিন তর্স হইল না তোমার? বলি, মেয়েটা কি শুধু তোমার একার? বিদ্যার কি কোনো অধিকার নেই তার ওপর? তুমি বিদ্যাকে কিছু না জানিয়েই টিয়ার শেষকৃত্য করে ফেললে। ঋতুর কথার কোনো রকম উত্তর না দিয়ে রবি ফোন কেটে দেয়, কারণ ঋতুর বলা কথাগুলোর কোনো গুরুত্বই রবির কাছে ছিল না। আসলে রবি আর বিদ্যার দাম্পত্য জীবন খুব একটা সুখের নয়। তাদের সম্পর্কটা টিকে থাকার একমাত্র কারণ ছিল তাদের মেয়ে টিয়া। এখন সে ওই পৃথিবী ছেড়ে চলে গেছে। এরপর মুভির দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় পুলিশ ইন্সপেক্টর অখিল হসপিটালে এসেছে বিদ্যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। বিদ্যাকে কোনো প্রশ্ন করা হলে সে বারে বারে টিয়ার কথা জিজ্ঞেস করতে থাকে। তখন ইন্সপেক্টর বাধ্য হয়ে তার মেয়ের মৃত্যু সংবাদটা তাকে দেয়। ফলে স্বাভাবিকভাবেই বিদ্যা কান্নায় ভেঙে পড়ে। এরপর বিদ্যা পুলিশের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকে। বিদ্যার মধ্যে কথা বলার কোনো শক্তি না থাকায় সে ইশারার মাধ্যমে জানায় যে ওই ছেলেগুলো মোট 7 জন ছিল। পুলিশ তখন জিজ্ঞেস করে, আপনি কি কাউকে চেনেন? তখন বিদ্যা টিভিতে দেখানো মুখ্যমন্ত্রীর ছবির দিকে ইশারা করে এবং করুণ স্বরে বলে ওঠে, মুখ্যমন্ত্রীর ছেলে। এরপর পুরো ব্যাপারটা ইন্সপেক্টর অখিলের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। ফলে সে বিদ্যাকে আর কোনো প্রশ্ন না করে হসপিটাল থেকে বেরিয়ে আসে। ইন্সপেক্টর অখিল পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রীর ছেলের কুকর্ম সম্পর্কে জানায়। এরপর কমিশনারের ফোন চলে যায় মুখ্যমন্ত্রীর কাছে। না, পুলিশ স্টেশনে হাজিরা দিতে বলার জন্য নয়, বরং মুখ বন্ধ রাখার পুরস্কারের জন্য। মুখ্যমন্ত্রী তার ছেলে অপূর্বকে এটা ভেবে বকাবকি করতে থাকে যে তার সামান্য ভুলের জন্য এখন কোটি কোটি টাকা দিয়ে কমিশনারের মুখ বন্ধ করতে হবে। এই দৃশ্যটা থেকে একটা জিনিস স্পষ্ট যে অপূর্বের শরীরে তার বাবার রক্তই বইছে। বাবার মানসিকতা যদি একজন মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এত নিচু লেভেলের হয়, তাহলে ছেলে তো এরকম জানোয়ারই তৈরি হবে। এদিকে কয়েকদিনের মধ্যে বিদ্যাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। বাড়ি ফিরে তার কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। নিজের বাড়িটাই এখন তার কাছে অচেনা অচেনা লাগে, কারণ এই বাড়ির সবচেয়ে প্রিয় মানুষটাই তাকে ছেড়ে চলে গেছে। এরপর যত দিন যায় মেয়ে হারানোর শোক বিদ্যাকে গ্রাস করতে থাকে। সে সারাটা দিন টিয়ার কথা ভাবে আর আপন মনে কাঁদতে থাকে। তার চোখের জল মুছে দেওয়ার জন্য তার স্বামীও তার পাশে ছিল না। তার স্বামী রবি সারাদিন অফিস আর অফিস থেকে বাড়ি,
এই করে বেড়াতো। স্ত্রীর দেখাশোনা বা তাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার বিন্দুমাত্র সময় তার কাছে ছিল না। এমনকি রবি বিদ্যার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। এরপর আসে পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে যাওয়ার দিন। বিদ্যা তার বান্ধবী ঋতুকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। ইন্সপেক্টর অখিল বিদ্যাকে বাইরে বসতে বলে তার বন্ধু ঋতুকে ভিতরে ডাকে। ঋতু কেস সম্বন্ধে ইন্সপেক্টরের কাছে জানতে চায়। ইন্সপেক্টর অখিল বলে যে তারা এই কেসের 3 জন কালপিটকে ধরে ফেলেছে, এমনকি ওই 3 জন নিজের মুখে শব্দ স্বীকারও করেছে। ঋতু একটু অবাক হয়ে বলে, ধরে ফেলেছেন মানে? আপনারা কাকে ধরেছেন? এরপর ওই কালপিটগুলোর ফটো দেখার পর ঋতু রেগে যায় এবং বলে, এরা কারা? বিদ্যা আর টিয়াকে ধর্ষণ করেছে মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্ব ও তার দলবল। আপনি তো তাদেরকে না ধরে এইসব কাদেরকে অ্যারেস্ট করেছেন? আচ্ছা, আপনি কেসটা চাপা দেওয়ার চেষ্টা করছেন না তো? তা এর বদলে কি পাচ্ছেন? পয়সা, প্রমোশন, নাকি চাকরি বাঁচানোর চেষ্টা করছেন? তখন ইন্সপেক্টর অখিল বলেন, ম্যাডাম, ন্যায় বিচার, জাস্টিস এই সমস্ত শব্দ সিনেমাতেই মানায়। আর ন্যায় বিচার চাইছেনই বা কাদের বিরুদ্ধে? ওরা চাইলে সব করতে পারে। ওরা এমনকি কোর্টে এটাও প্রমাণ করতে পারে যে ওই রাতে বিদ্যা নিজেই তার মেয়ে টিয়াকে নিয়ে ফার্ম হাউসে গেছিল। আমি চাই না বিদ্যার আর কোনো রকম সম্মানহানি হোক। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। এদিকে বাইরে থেকে বিদ্যা ইন্সপেক্টর আর ঋতুর মধ্যে চলা সমস্ত কথোপকথন শুনে ফেলে এবং তার কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে পুলিশ তাদেরকে ন্যায় বিচার দিতে পারবে না। এভাবেই শোক ও দুঃখে বিদ্যা ভিতর থেকে তিলে তিলে শেষ হতে থাকে। আর এরকম দুরবস্থার দিনে তার স্বামী রবিও তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে। সে সরাসরি বিদ্যার কাছে ডিভোর্স চায়। এরকম দুঃসময়ে নিজের স্বামীর মুখ থেকে এই কথা শুনে বিদ্যা মানসিকভাবে ভেঙে পড়ে। তখন সে রবির বাড়ি ছেড়ে দিয়ে তার বান্ধবী ঋতুর বাড়িতে শিফট হয়ে যায়। এরপর একদিন বিদ্যা গাড়ি নিয়ে বাইরে বের হয়। তখন সে রাস্তায় একটা ছেলেকে দেখে, যে কিনা ওই 7 জন রেপিস্টের মধ্যে একজন, সিকান্দার। বিদ্যা তাকে দেখা মাত্রই ভয়ে জড়ো হয়ে যায়। তখন তার সামনে টিয়ার মুখটা ভেসে ওঠে, কানে ভেসে আসে তার যন্ত্রণার কাতর আর্তনাদ। আর তখনই বিদ্যার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে সিকান্দারকে ফলো করতে করতে একটা হোটেলের সামনে চলে আসে। এরপর সে বেশ কিছুদিন এরকমভাবেই সিকান্দারকে ফলো করতে থাকে এবং সে কোথায় কখন যায়, কোন রাস্তা দিয়ে বাড়ি ফেরে, কখন বাড়ি ফেরে, এই সব ইনফরমেশান কালেক্ট করতে থাকে। আর তার সাথে বিদ্যা নিজেকেও শারীরিক ও মানসিক উভয়ভাবেই প্রস্তুত করতে থাকে। এরপর আসে প্রতিশোধের রাত। বিদ্যা সেই হোটেলের সামনে দাঁড়িয়ে সিকান্দারকে ফলো করতে থাকে। সিকান্দার হোটেলে প্রবেশ করা মাত্রই বিদ্যা সবার নজর এড়িয়ে সিকান্দারের বাইকের চাকার নাট লুজ করে দেয়। সিকান্দার এই ব্যাপারটা না জেনেই বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তখন বিদ্যাও তাকে ফলো করতে থাকে। এরপর একটা নির্জন রাস্তাতে প্রবেশ করা মাত্রই বাইকের চাকা খুলে গিয়ে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় এবং সিকান্দার ওখানেই মারা যায়। এরপর বিদ্যা সিকান্দারের ফোনটা নিয়ে তার সমস্ত বন্ধুদের নাম আর ফটো কালেক্ট করে আর তারপর ফোনটা ওখানেই ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পুলিশ সিকান্দারের লাশ খুঁজে পায়। তার নাম ঠিকানা জানার জন্য পুলিশ সিকান্দারের বাইকের নম্বরটা চেক করে। তখন তারা জানতে পারে বাইকটা মুখ্যমন্ত্রীর ছেলে অপূর্বর নামে রেজিস্টার করা। ফলে পুলিশ অপূর্বর কাছে যায় সিকান্দারের সম্পর্কে জানার জন্য। প্রথমে অপূর্ব পুলিশের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে। এরপর পুলিশ যখন জানায় তার বন্ধু সিকান্দার কাল রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন অপূর্ব নড়ে চড়ে ওঠে। এরপর একদিন বিদ্যা ক্লাসে পড়াচ্ছিল। তখন সে লক্ষ্য করে যে টিয়ার বান্ধবী মৃণাল কেমন একটা মন মরা হয়ে বসে আছে। ক্লাস শেষে বিদ্যা তাকে জিজ্ঞেস করে, মৃণাল, তুমি কি ঠিক আছো? উত্তরে মৃণাল জানায় যে সে একদম ঠিক আছে। তখন বিদ্যা মৃণালকে একটা হেল্প করতে বলে। আসলে বিদ্যা গত রাতে মৃণালের ফেসবুক প্রোফাইলে একটা ছেলের ছবি দেখে। তার নাম ইন্দ্র, যে কিনা ওই 7 জন রেপিস্টের মধ্যে একজন। ইন্দ্রর ছবি দেখা মাত্রই মৃণাল ভয়ে কাঁদতে শুরু করে। তখন বিদ্যা তাকে ভরসা দেয় এবং সত্যি কথা বলার সাহস যোগায়। মৃণাল জানায় যে ইন্দ্র তাদের প্রতিবেশী। মৃণালের বাবার ভালো করে কাজ না হওয়ায় রোজ তার বাবা মার মধ্যে ঝামেলা লেগেই থাকতো। তার বাবা মদ খেয়ে তার মাকে মারত। এই সুযোগে একদিন ইন্দ্র তাদের ঘরে ঢুকে পড়ে। ঝামেলা আটকাবার নামে ধীরে ধীরে ইন্দ্র তাদের বাড়িতে রোজ আসতে শুরু করে।
এর ফলে ইন্দ্র আর মৃণালের মায়ের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে টাকার বিনিময়ে। একদিন মৃণাল স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে ইন্দ্রর কুনজর আসে তার উপরেও। তখন ইন্দ্র মৃণালের বাবাকে আরও টাকা দিয়ে মৃণালকে কিনে নেয় এবং প্রতি সপ্তাহে একদিন করে তাকে হোটেলে নিয়ে গিয়ে তার সাথেও খারাপ কাজ করে। এমনকি ইন্দ্র ও তার বন্ধুরা মিলে মৃণালকে ওই অ্যানুয়াল ফাংশনের রাতেও হোটেলে আসতে বলেছিল, কিন্তু মৃণাল মিথ্যে বলেছিল যে সে তার ম্যাম বিদ্যা আর টিয়ার সাথে বাড়ি ফিরছে, তাই সে হোটেলে যেতে পারবে না। আর তার পরের দিনই মৃণাল টিয়া আর বিদ্যার সাথে হওয়া পাশবিক অত্যাচারের কথা জানতে পারে। আর তখন ইন্দ্র মৃণালকে ধমকায় এবং বলে যে যদি সে কোনোভাবে কারোর কাছে মুখ খোলে তাহলে তার সাথেও ঠিক এরকমই ঘটনা ঘটবে। মৃণালের মুখ থেকে পুরো ঘটনাটা জানার পর বিদ্যা মৃণালকে সাহায্যের জন্য এগিয়ে আসতে বলে, যাতে সে টিয়ার ধর্ষণকারী ও খুনিদের শাস্তি দিতে পারে। মৃণালও বিদ্যার কথায় রাজি হয়ে যায়। আর ঠিক কয়েকদিন পর মৃণাল বিদ্যাকে জানায় যে আজ রাতে ইন্দ্র তাকে আবার হোটেলে ডেকেছে। বিদ্যা বলে, মৃণাল ঘাবড়িও না, আমি যা বলবো ঠিক তাই করবে। এরপর বিদ্যা বাড়ি গিয়ে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে যে ড্রাগসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খেলে সেই ব্যক্তি কোমায় চলে যেতে পারে, এমনকি হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর বিদ্যা ইন্দ্রকে মারার জন্যে এই প্ল্যানটাই বেছে নেয়। বিদ্যার প্ল্যান মতো মৃণাল আগে হোটেল রুমে পৌঁছে ইন্দ্রের জন্য রাখা ড্রাগসের প্যাকেটে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং ইন্দ্রের আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর ওদিকে বিদ্যাও সেই হোটেলে এসে পৌঁছয়। আসলে আজকে ওই হোটেলেই বিদ্যার বান্ধবী ঋতুর একটা আর্ট এক্সিবিশন আছে, তাই সবাই জানে বিদ্যা এক্সিবিশনের জন্যই হোটেলে এসেছে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। ঠিক কিছুক্ষণ বাদে ইন্দ্র হোটেলে পৌঁছয়। রুমে ঢুকে সে আগে ড্রাগস নেয় আর তারপর হিংস্র পশুর মতো মৃণালের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিছুক্ষণের মধ্যে ড্রাগসের রিয়াকশান শুরু হয় এবং মুখ থেকে রক্ত উঠে ইন্দ্র ওখানেই মারা যায়। ইন্দ্র এরকম অবস্থা দেখে মৃণাল ভয়ে চিৎকার করে ওঠে, ফলে সেখানে লোক জড়ো হয়ে যায়। পুলিশ এসে মৃণালকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে তার ফোনটা নিয়ে নেয়। এরপর রুম থেকে বেরোলে ইন্সপেক্টর অখিল দেখে যে ওই হোটেলে বিদ্যাও রয়েছে। এটা দেখে অখিলের একটু সন্দেহ হয়। তখন সে মৃণালের ফোনে ডায়াল করা শেষ নাম্বারে কল করে। এর ফলে সে বুঝতে পারে যে নাম্বারটা আর কারোরই নয়, বরং বিদ্যার। অর্থাৎ এই খুনের পিছনে নিশ্চয়ই তাঁরই হাত আছে। কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় সে বিদ্যাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর মুভির দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় বাকি 5 জন রেপিস্ট তাদের বন্ধুদের একের পর এক মৃত্যুর কারণে চিন্তিত রয়েছে। এইসব মৃত্যুর পিছনে ঠিক কার হাত আছে তারা বুঝতে পারছিল না। তখন তাদের মধ্যে একজনের সন্দেহ হয় বিদ্যার উপর, কারণ যেদিন ইন্দ্র মারা গেছিল সেদিন সে বিদ্যাকে ওই হোটেলে ঢুকতে দেখেছিল। তখন অপূর্ব বিদ্যার সম্বন্ধে সমস্ত ডিটেলস খুঁজে বার করতে বলে। তারা লোক পাঠিয়ে বিদ্যার স্বামী রবিকেও মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বিদ্যার জন্যে মার খাওয়ার কারণে রবি প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরের দিন সে বিদ্যাকে ফোন করে এই সমস্ত কার্যকলাপ থামাতে বলে, কিন্তু বিদ্যা রবির ফোন কেটে দেয়, কারণ তার কাছে তার স্বামী রবির আর কোনো গুরুত্বই ছিল না। তাছাড়া বিদ্যার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল তার মেয়ের বিচার পাওয়াটা। সেজন্যে সে তার কাপুরুষ স্বামীকেও বলে দিতে প্রস্তুত। এরপর রাতের বেলা বিদ্যা ঋতুকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় তার এক্সিবিশনের সাকসেসটা সেলিব্রেট করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ওই রেস্টুরেন্টটা ছিল অপূর্বর বন্ধু হর্ষিতের, যে কিনা ওই 7 জন রেপিস্টের মধ্যে একজন। রেস্টুরেন্টে বিদ্যাকে দেখা মাত্র ওই হর্ষিত অপূর্বকে ফোন করে এবং বলে, আরে ভাই, ওই টিচারটাকে খুঁজতে কাউকে কোথাও যেতে হবে না, সে এখন আমার রেস্টুরেন্টেই আছে। তখন যৌন সঙ্গমে ব্যস্ত অপূর্ব বিরক্ত হয়ে বলে, ওকে ধরে রাখ, আমি আসছি। এরপর বিদ্যা ওয়াশরুমে ঢুকলে হর্ষিত সিসিটিভি ক্যামেরাগুলো সব বন্ধ করে দেয় এবং ওয়াশরুমে ঢুকে বিদ্যার উপর আক্রমণ করে। সে বিদ্যাকে প্রচণ্ড মারতে শুরু করে। তখন বিদ্যা আত্মরক্ষার জন্যে নিজের ব্যাগে থাকা পেনটা হর্ষিতের গলায় ঠুকিয়ে দেয়। এরপর বিদ্যা হর্ষিতের বুকে ওই পেন নাইফ দিয়ে একের পর এক আঘাত হানে যতক্ষণ সে মারা না যাচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিদ্যা ঋতুকে ফোন করে এবং একা একা বাড়ি চলে যেতে বলে। ততক্ষণে হর্ষিতের খুনের ঘটনাটা রেস্টুরেন্টে সবার কাছে ছড়িয়ে পড়েছে, কিন্তু কেউ জানতো না যে খুনটা ঠিক কে করেছে। বিদ্যা ট্যাক্সি করে বাড়ি ফিরবে ঠিক তখনই অপূর্বর আর এক বন্ধু এবং ওই 7 জন রেপিস্টের মধ্যে একজন
কামরান বিদ্যাকে পালাতে দেখে ফেলে। এর ফলে সে তার পিছু নেয়। একটা নির্জন রাস্তায় কামরান তাদের গাড়ি আটকায় এবং গুলি চালাতে থাকে। গুলি লাগার ফলে ট্যাক্সি ড্রাইভারের সেখানেই মৃত্যু ঘটে। কিন্তু ওই ঘটনাচক্রে কামরানের হাতে থাকা বন্দুকটা ট্যাক্সির ভিতরে পড়ে যায়। তখন বিদ্যা সেই সুযোগে বন্দুকটা নিয়ে কামরানের উপর ফায়ার করে। এর ফলে তৎক্ষণাৎ কামরানের মৃত্যু ঘটে। একেই বলে নিয়তি। আজকে বিদ্যা কাউকেই মারার প্ল্যান করেনি, কিন্তু তাও ওই রেপিস দুটো নিজেই এসেছে বিদ্যার কাছে শাস্তি পাওয়ার জন্য। এবার বিদ্যা বাড়ি ফিরে তার বন্ধু ঋতুকে সমস্ত ঘটনা খুলে বলে। আসলে বিদ্যার এই খুনগুলোর ব্যাপারে ঋতুও কিছু জানতো না। ওদিকে পুলিশ রেস্টুরেন্টের ক্যামেরা চেক করলে জানতে পারে যে খুনের সময় বিদ্যাও সেখানেই ছিল। এর ফলে বিদ্যার উপর তাদের সন্দেহ আরও জোরালো হয়। ওই রাতেই তারা পৌঁছে যায় ঋতুর বাড়িতে বিদ্যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ইন্সপেক্টর অখিল বিদ্যাকে বলে, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই একের পর এক খুন হচ্ছে, কি অদ্ভুত ব্যাপার, তাই না? উত্তরে বিদ্যা বলে, স্যার, খুন তো সেই রাতেও হয়েছিল। তা তখন আপনারা কোথায় ছিলেন বলুন তো? তখন অখিল বিদ্যাকে সাবধান করে বলে, ম্যাডাম, আপনি যে পথটা বেছে নিয়েছেন সেটা কিন্তু আপনাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশ দিয়ে ঋতু তখন বলে ওঠে, দেখুন অফিসার, এই রাত দুপুরে আপনার লেকচার শোনার ধৈর্য বা সময় কোনোটাই আমাদের নেই। সো আপনি এখন আসতে পারেন। উপযুক্ত প্রমাণ না থাকার কারণে বিদ্যা আবারও পুলিশের হাত থেকে বেঁচে যায়। ওদিকে অপূর্ব তার আরও দুজন বন্ধুর মৃত্যুর খবর শুনে ভয়ে কাঁপতে শুরু করে। সে দুজন ভাড়াটে গুন্ডাকে ডাকে এবং বিদ্যাকে প্রাণে মেরে দেওয়ার হুকুম দেয়। তবে গুন্ডাগুলো ঋতুকে বিদ্যা ভেবে তার উপরেই আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় ঋতুকে হসপিটালে ভর্তি করা হয়। নিজের কারণে বান্ধবীর এমন অবস্থা দেখে বিদ্যা অনেক দুঃখ পায়, কিন্তু সে তার প্রতিশোধের আগুন নেভায় না। এরপর বিদ্যা তার পরবর্তী টার্গেট সিলেক্ট করে ফেলে, সোফি, অপূর্বর আর এক বন্ধু এবং ওই 7 জন রেপিস্টদের মধ্যে একজন। সোফি ছিল একজন প্রপার্টি ডিলার, তাই বিদ্যা একটা ফেক অ্যাকাউন্ট খুলে সোফির সাথে প্রপার্টি ডিল করে। এরপর সোফি তাদের আর এক বন্ধু সুট্টি মামাকে নিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে, আর ওই সুট্টি মামাও ছিল ওই 7 রেপিস্টদের মধ্যে একজন। সোফি সুট্টি মামাকে এখানেই ওয়েট করতে বলে ছাদে চলে যায় ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে। তখন সে দেখে এই ক্লায়েন্ট আর কেউই নয় বরং বিদ্যা। এরপর বিদ্যা তার বন্ধুকে সাইলেন্সার লাগায়। বিদ্যার হাতে বন্দুক দেখা মাত্রই সোফি ভয়ে কাঁপতে শুরু করে এবং বলে, আমি তোমার মেয়ের সাথে কিচ্ছু করিনি, যা করেছে ওই শয়তানগুলো করেছে। আমি তো উল্টে ওদের বারণ করেছিলাম, আমাকে দয়া করে মেরো না। তখন বিদ্যা সোফিকে অপূর্বর কাছে ফোন করতে বলে। বিদ্যার আদেশ অনুসারে সোফি অপূর্বকে জানায় যে সে পুলিশ স্টেশনে গিয়ে সব সত্যি বলে দেবে এবং তাকে জেলের ভাত খাওয়াবে। সোফির মুখ থেকে এসব কথা শুনে অপূর্ব ভীষণ রেগে যায়। এরপর বিদ্যা সোফিকে না মেরে সেখান থেকে চলে আসে, কিন্তু সোফি তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না, কারণ বিদ্যা যদি তাকে নাও মারে অপূর্ব তাকে মেরে ফেলবে। তাই সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আর এদিকে নিচে দাঁড়িয়ে থাকা সুট্টি মামা সোফিকে আত্মহত্যা করতে দেখে আর ঠিক একই সাথে বিদ্যাকে বন্দুক হাতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। নিজের প্রাণ বাঁচাতে সে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। টেনশনের চোটে সে গাড়ির নিয়ন্ত্রণ হারায়। তখন পাশ দিয়ে একটা লরি এসে সুট্টি মামার গাড়িতে সজোরে ধাক্কা মারে। এর ফলে সুট্টি মামাও সেখানে মারা যায়। এর সাথে সাথেই ওই 7 জন রেপিস্টদের মধ্যে 6 জনকে শাস্তি দেওয়া সম্পূর্ণ হয়। এখন রইল বাকি 1, সেটা আবার রাঘব বোয়াল অপূর্ব। এদিকে অপূর্ব তার 6 বন্ধুর মৃত্যুর কারণে প্রচণ্ড ভয় পেয়েছে। সে তার বাবাকে বলে, বাবা আমাকে বাঁচাও, না হলে ওই টিচার আমাকেও মেরে ফেলবে। তখন মুখ্যমন্ত্রী বলে, আরে তুই চিন্তা করিস না, তুই মুখ্যমন্ত্রীর ছেলে, তোর গায়ে কেউ হাত লাগিয়ে দেখুক, তার হাত কেটে দেব। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ওই টিচার একজন মেয়ে হয়ে এত কিছু করলো কি করে। তা যাই হোক, হোলিটা মিটতে দে, ওই টিচারের চ্যাপ্টারটাও ক্লোজ করে দেব। এরপর চলে আসে হোলির পবিত্র দিন। মুখ্যমন্ত্রী সেই দিন তার বাড়িতেই হোলি উৎসবের আয়োজন করে। সেখানে বহু সাধারণ মানুষ দলে দলে ভিড় করতে থাকে। চারিদিকে টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও বিদ্যা সেই ভিড়ের মধ্যে দিয়েই অনুষ্ঠানে ঢুকে পড়ে। তখনই ঘটে এক গোলমাল ঘটনা। কিছু বিক্ষুব্ধ জনগণ মুখ্যমন্ত্রীকে রং মাখানোর নাম করে সপাটে এক থাপ্পড় মারে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি গার্ডটা সেখানে চলে আসে এবং এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ওদিকে বিদ্যা এই পরিস্থিতির সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর এদিকে মুখ্যমন্ত্রীকে চড় মারার ভিডিও সমস্ত নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে পড়ে।
এর ফলে মুখ্যমন্ত্রী ঘরের ভিতরে ঢুকে রাগের বশে চিৎকার শুরু করে। বাবা চিৎকার শুনে অপূর্ব ঘর থেকে বেরিয়ে আসে। রাগ কমানোর জন্যে বাবা ছেলে একসাথে মদ্যপান শুরু করে। আর ঠিক তখন ঘরের কোণ থেকে বেরিয়ে আসে বিদ্যা। বিদ্যাকে বন্দুক হাতে দেখে অপূর্ব আর তার বাবা রীতিমতো হকচকিয়ে যায়। তখন মুখ্যমন্ত্রী লুকিয়ে লুকিয়ে বন্দুক বার করতে যাবে, ঠিক তার আগে বিদ্যা মুখ্যমন্ত্রীর খুলি উড়িয়ে দেয়। এরপর অপূর্ব বিদ্যার উপরে ঝাঁপিয়ে পড়ে। সে প্রথমে বিদ্যাকে মারধর করলেও শেষ রক্ষা হয় না। এরপর বিদ্যা অপূর্বকে কাউন্টার করে। তার মনের রাগ যতক্ষণ না মিটছিল ততক্ষণ সে অপূর্বকে মারতে থাকে। এরপর অপূর্ব শরীরে রক্ত লাল হয়ে উঠলে বিদ্যা কিচেনে ঢোকে এবং গ্যাস ওভেনগুলো চালিয়ে দেয় যাতে সারা বাড়ি গ্যাসে ভরে ওঠে। এরপর বিদ্যা বাড়িটা থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখন দেখা যায় আধমরা অপূর্ব সিগারেট ধরানোর চেষ্টা করছে, কিন্তু সে জানতো না যে এই সিগারেট ধরানোই তার জীবনে মৃত্যু ডেকে আনবে। ব্যাস, তারপর আর কি, সঙ্গে সঙ্গে একটা ব্লাস্টে পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলে ওঠে। আর এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়েই পুলিশ বিদ্যাকে যেতে দেখে, কিন্তু তারা তাকে কিছুই বলে না, কারণ পুলিশ বেশ ভালো মতোই জানতো যে বিদ্যা কোনো ভুল করেনি। আর তাছাড়া পুলিশের যে কাজটা করা উচিত ছিল, একজন মেয়ে হয়ে বিদ্যা সেটা করে দেখিয়েছে। এবং এর সাথে সাথেই বিদ্যা তার মেয়ের ধর্ষণকারী আর খুনিদের বিচার সম্পন্ন করলো। আর সবশেষে বিদ্যা গোটা বিশ্ব সমাজের কাছে তুলে ধরলো এক সত্য বার্তা, আমি নারী, আমিও পারি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।